ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এইচএস 2026 দর্শন বিষয়ের যে পরীক্ষাটি তোমাদের রয়েছে সেই পরীক্ষার জন্য আজকের ভিডিওতে বলা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে দেব সেই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে যাও বা সঠিকভাবে তোমরা প্রস্তুতি নিয়ে যাও তাহলে কিন্তু আসন্ন দর্শন পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে বলে আমি বিশ্বাস রাখছি। তো বেশি দেরি করব না, সময় যেহেতু হাতে অত্যন্ত কম, তাই সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে তোমরা ভিডিওটি পেয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখান থেকে মার্কস 2 এর জন্য যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, প্রথমেই পড়বে সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য লেখো। 2 নাম্বার নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। 3 নাম্বার উপমা বলতে কী বোঝো, উদাহরণ দাও। 4 নাম্বার কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণটি কী। 5 নাম্বার কারণ ও সত্যের মধ্যে পার্থক্য লেখো। 6 নাম্বার সত্যাপেক্ষক বচন কাকে বলে। 7 নাম্বার জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ বচন শূন্য। কোন কোন মূর্তি অবৈধ হয়ে থাকে। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য ও মিথ্যা হয়। সামান্যীকরণ বলতে কী বোঝো। অস্তিত্বমূলক দোষ বলতে কী বোঝো। 11 নম্বর যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। 12 নম্বর পরী আছে মৎস্যকন্যা নেই, এই দুটি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। আমি যা দৃষ্টান্ত দিয়েছি এরকম অনেক রকমই কিন্তু দৃষ্টান্ত তোমাদের দিতে পারে, তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, কেমন। 13 নম্বর প্রশ্ন, অপসারণের প্রথম সূত্রটি কি। 14 নম্বর, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে। আর 15 নম্বরে তোমরা বেশ কিছু সংজ্ঞা এবং উদাহরণ সহ ব্যাখ্যা দেখে রাখবে, যেরকম অস্তিত্বমূলক তাৎপর্য, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্য শ্রেণী, অস্তিত্বমূলক দোষ, শ্রেণী গুণফল, পরিপূরক শ্রেণী, AEIO। এই পাঠগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে মার্কস 2 এর জন্য। মার্কস 3 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান ইউনিট 1 থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই দেখবে আবশ্যিক ও পর্যাপ্ত সত্য হিসেবে কারণ আলোচনা করো বা কারণ কি উদাহরণ দিয়ে দেখাও। 2 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, উদাহরণ সহ সংজ্ঞা এবং পার্থক্য খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু আবার 2এও আসতে পারে প্রশ্ন, কিন্তু খুব ভালো করে পড়তে লাগবে। আবশ্যিক সত্য, পর্যাপ্ত সত্য, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ, উত্তম উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তি। এখানে উত্তম উপমা ময়াকারটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, একটু লক্ষ্য রাখবে। সত্যাপেক্ষক বচন ও সত্যাপেক্ষক, অবিসংবাদী গল্প ও বিসংবাদী বিকল্প। এখানে গল্প হয়েছে, অবিসংবাদী বিকল্প ও বিসংবাদী বিকল্প হবে, কেমন। বস্তুগত প্রসক্তি ও যৌক্তিক প্রসক্তি, আর পাশাপাশি প্রসক্তি কাকে বলে, এটা দেখে রাখবে। এখানে যে যে পার্টগুলো বললাম আমি তোমাদের পার্থক্যের জন্য, এই প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। 3 নাম্বার দেখবে তোমরা নিরপেক্ষ বচন চতুষ্টয়ের ভেনচিত্র নির্ণয় করো। 4 নাম্বার প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে একরূপতা নীতির সম্পর্ক কী তা ব্যাখ্যা করো। 5 নাম্বার মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো, মানে অন্যয় পদ্ধতি অন্যয় ব্যতিরেকে এই পাঠগুলোর ক্ষেত্রটা তোমাদের পড়তে হবে। 6 নম্বর একটি সত্য বচনাকারের বিরুদ্ধ বচনাকার কী হবে। 7 নম্বর প্রাকল্পিক বচনের সত্যমূল্য নিয়মটি উদাহরণসহ লেখো। 8 নম্বর তোমরা দেখবে পরিশেষ পদ্ধতির সুবিধা ও অসুবিধা কী কী। 9 নম্বর সংযোগী বচন কখন সত্য হয়, একটি উদাহরণ ও সত্য সারণী সাহায্যে দেখাও। 10 নম্বর শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, ভেনচিত্রে এটি কিভাবে প্রকাশ করা হয়। 11 নম্বর বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কী বোঝো, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। কয়েকটি তোমাদের সংক্ষিপ্ত টিকা অবশ্যই 3-এর জন্য দেখে রাখতে হবে। মিলের বহুকারণবাদ, মন্দ উপমা, অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, সহকারণকে ও বা সহকার্যকে কারণ মনে করার দোষ। এই পাঠগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়তে লাগবে মার্কস 3-এর জন্য। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে মার্কস 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই তোমাদের বলেছি 1, 2, 3, 4 অর্থাৎ মিলের অন্বয়ী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। এই 4টা পদ্ধতির ভিতর থেকে কিন্তু একটা পদ্ধতি আশা করছি পরীক্ষায় কিন্তু আসবে, এবং প্রত্যেকটি সংজ্ঞা আকার দৃষ্টান্ত 2টি করে সুবিধা এবং 2টি করে অসুবিধা তোমাদের ভালো করে পড়তে হবে। প্রশ্নটা কীভাবে আসতে পারে সেটা তোমাদের বলে দিয়েছি। 5 নম্বর প্রশ্নটা দেখো, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে। এই অনুমান অর্থাৎ বৈজ্ঞানিক অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন, প্রশ্নটাকে পাঠ করে পড়বে। 6 নম্বর বহুকারণবাদ বলতে কী বোঝো, এই মতবাদটি কি সমর্থনযোগ্য, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বহুকারণবাদ বলতে কী বোঝো, সমালোচনা সহ আলোচনা করো। 7 নম্বর পড়বে মিল ও কার্ভেত্রিডের মতে কারণের সংজ্ঞা দাও, কারণের বিভিন্ন শর্তগুলি লেখো। 8 নম্বর উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো। 9 নম্বর আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য লেখো। প্রথম 6টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে মিলের যে পদ্ধতিগুলো রয়েছে 4টি পদ্ধতি, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু পাশে স্টার মার্ক করে দিয়েছি, তোমরা স্টার মার্কের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, কেমন। ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, এখান থেকে মার্কস 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই দেখবে কর্মবাদ বলতে কী বোঝো, রবীন্দ্রনাথের মতে ধর্ম কী, রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য কী, গান্ধীজি অছি প্রথা বা
ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে লেখো। রবীন্দ্রনাথ কীভাবে জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য করেছেন। 6 নম্বর সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো। এটা আমি যদিও 6 নম্বরে দিয়েছি, তাও তোমরা 3 নম্বরে অবশ্যই দেখবে। 7 নম্বর গান্ধীজির অহিংসা নীতির 3টি মূল বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন। 9 নম্বর রবীন্দ্রনাথের মানবতাবাদের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে মান 6-এর জন্য যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই দেখবে গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তিনিও বলেছে কিন্তু, বা প্রশ্ন এরকম তোমায় দেখতে লাগবে, গান্ধীজির সত্যাগ্রহের প্রধান উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ ও মানুষের ধর্ম বা মানব ধর্ম ধারণাটি বিস্তারিত আলোচনা করো। দুটোকে কিন্তু পার্ট পার্ট করে পড়তে হবে, যে কোনো একটি দিতে পারে আবার দুটিও দিতে পারে, তবে একটি একটি করে আসার সম্ভাবনাই বেশি রয়েছে। প্রশ্নগুলো কিন্তু এভাবেও আসতে পারে, রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণা বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো, বা মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। খুব ভালো করে কিন্তু প্রশ্নটা লক্ষ্য রাখে পড়বে তোমরা। 3 নম্বর বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। বা কর্মযোগ বলতে কী বোঝো, বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। বিশেষ করে কর্মযোগ আদর্শের যে 8টি অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে, এটা ভালো করে দেখতে লাগবে। 3টি বিবরণও কিন্তু বলতে পারে, বা 3টি আদর্শের ব্যাখ্যাও কিন্তু বলতে পারে 3 নম্বরের জন্য প্রশ্ন হিসাবে, মানে দার্শনিক ব্যাখ্যাটাকে খুব ভালো করে পড়তে হবে। 4 নম্বর সকাম ও নিষ্কাম কর্ম কাকে বলে, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। আগেই বললাম 3 নম্বরে দিয়েছি। বা বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম ও সকাম কর্মের স্বরূপ কীভাবে নির্দেশ করেছেন আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর দেখবে গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কী, বা গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন, খুব ভালো করে দেখতে লাগবে। এবং 6 নম্বর সর্বদয় বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন, সর্বদয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা লেখো। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসন্ন দর্শন পরীক্ষার জন্য রেডি করতেই হবে, মান 2, 3 এবং 6-এর জন্য। এই প্রশ্নগুলো রেডি রাখলে আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। তো সকলকেই বলছি এই প্রশ্নগুলো রেডি করে ফেলো এবং খুব ভালো থেকো, এবং পরবর্তী পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দেবে। কেমন? বেস্ট অফ লাক।